এক্সপার্ট ইংলিশের পক্ষ থেকে শুরু হচ্ছে হাই ভোল্টেজ মডেল 32। আজকের আলোচনায় আমরা 20টা কোশ্চেন অ্যানালাইসিস করব। আমি আছি আপনাদের সাথে আলিম স্যার, রাইটার এক্সপার্ট ইংলিশ। তো চলুন আমাদের আজকের আলোচনায় শুরু করি প্রথম কোশ্চেন দিয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে 1 নাম্বার, এটা একটা কারেকশন রিলেটেড প্রশ্ন এবং এই কোশ্চেনটা এসেছিল হচ্ছে প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 2016 সালে। ঠিক আছে, সাগরিকা অনেক শেয়ার করেছেন, কোনো সমস্যা নাই। সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ অংশগ্রহণকারী কমেন্ট সহ মেনশনকারী যে কোনো একজন পাবেন আমাদের এই বইটা। ওকে, লামিয়া ক্যারি অন, তানিয়া শেয়ার ডান। ওকে, নেক্সট 1 নাম্বার, নিচের কোন বাক্যটা সঠিক? আজকেও কিন্তু কারেকশন গণনা করবেন আপনারা এবং প্রত্যেকটা প্রশ্ন সলিউশনের জন্য আপনাদেরকে আমি সময় দিব সর্বোচ্চ ধরেন 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করতে হবে। 30 সেকেন্ডের মধ্যে পারবো না ইনশাল্লাহ? 30 সেকেন্ড অনেক সময়, পরীক্ষার হলে এত সময়ও পাওয়া যায় না। 30 সেকেন্ডের মধ্যে দেখবেন আর অ্যান্সার করবেন। Which of the following sentence are over a billion people using Microsoft Windows operating system? Over a billion people uses Microsoft Windows operating system. Over a billion people use Microsoft Windows operating system. তো Microsoft Windows operating system ব্যবহার করে ওভার এ মিলিয়ন বিলিয়ন পিপুল, মানে 1 বিলিয়নেরও অধিক লোকজন। সো ইসরাত জাহান বলেন তো এখানে কোনটা অ্যান্সার হবে? দ্রুত বলতে হবে, দ্রুত। 1 নাম্বার চলছে হাই ভোল্টেজ মডেল 32। এখানে আমরা একেবারে হাই ভোল্টেজ কোশ্চেনগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেই কোশ্চেনগুলো বারবার বিভিন্ন পরীক্ষা আসে। ঠিক আছে, বারবার আসা হাই ভোল্টেজ প্রশ্ন। এখন দেখেন এইখানে এই প্রশ্নটাতে অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার। এ বি ভুল কেন? এ নাম্বার ভুল হচ্ছে ওভার এ বিলিয়ন অফ পিপুল। এইখানে ইউজিং মেইন ভার্ব লাগবে, এটা একটা নন ফাইনাইট ভার্ব, এই জন্য বাক্যটা ভুল আছে। ওভার এ বিলিয়ন পিপুল ইউজেস, কেন এখানে ইউজেস হলো এইটা ভুল, কারণ পিপুল হচ্ছে প্লুরাল, এর সাথে ইউজেস কথাটা হতে পারে না, শুধু ইউজ হলে হতো। আর সব দিক থেকে সি নাম্বার সঠিক, ওভার এ বিলিয়ন পিপুল ইউজ মাইক্রোসফট অপারেটিং সিস্টেম। সাবজেক্ট হিসাবে এইটা হলো থার্ড পারসন প্লুরাল, দ্যাটস ওয়াই এখানে ভার্বটা নর্মাল স্টাইলে হবে, যেটাকে আমরা বলতে পারি দের সাথে ইউজ হয় এরকমটা অর্থে। অর্থাৎ প্লুরালের সাথে ভার্ব হলে ওই ভার্বে কখনো এস বাই এস যুক্ত হবে না। আর এইটা হচ্ছে এই ঘটনাটা টেন্স হিসাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ এই ঘটনাটা সাধারণত চিরন্তন সত্য বা বিজ্ঞানসম্মত বা একটা সত্য ঘটনা, সেই জন্য এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, 1 নম্বর শেষ। নেক্সট 2 নাম্বার, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? দ্রুত। যারা ক্লাস শেয়ার করবে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে তাদের জন্য থাকছে এক্সপার্ট ইংলিশ 2023-এর সেপ্টেম্বরের ভার্সনটা, একটা বই গিফট। এই 580 টাকার একটা বই শুধুমাত্র কুরিয়ার চার্জ দিলেই আপনারা এই আজকের গিফট হিসাবে পেয়ে যাবেন, যে কোনো একজন। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? এখানে কোন সেন্টেন্সটা সঠিক বলতে হবে। কোন সেন্টেন্সটা সঠিক? এখানে কোনটা সঠিক? এখানে কোন সেন্টেন্সটা সঠিক? That shirt which bought is blue in color. The shirt that which be bought is blue in color. Which shirt he bought is blue in color. The shirt which he bought is blue in color. কোনটা হবে? 2 নাম্বারটা। 2 নম্বরে ফারজানা বলছেন ডি, সৌরভ খান সি বলেছেন নো, অ্যান্সার হবে ডি নাম্বার। দ্য শার্ট হুইচ, এই দ্য শার্টের সাথে এই হি ইজ হচ্ছে ভার্ব, আর হুইচের পরে এই সাবজেক্ট এই ভার্ব। সো মনে রাখতে হবে একটা সেন্টেন্সে যদি কোনো সেন্টেন্সে যদি কনজাংশন থাকে তাহলে ওই সেন্টেন্সে একটা কনজাংশন থাকা মানে মিনিমাম 2টা ফাইনাইট ভার্ব থাকবে। 2টা ফাইনাইট ভার্ব কিভাবে? এই যে একটা ফাইনাইট ভার্ব বট, এই যে একটা ফাইনাইট ভার্ব ইজ। এখন 2টা ফাইনাইট ভার্বের জন্য 2টা সাবজেক্টও রয়েছে, যেমন এটার জন্য হি আর এইটার জন্য হচ্ছে দ্য শার্ট। আর এই অবস্থায় 2টা সাবজেক্ট 2টা ফাইনাইট ভার্বকে যুক্ত করার জন্য যে লিঙ্কারটা আসছে সেটা হলো হুইচ। এই বস্তুকে রেফার করার জন্য হুইচ ব্যবহার করেছি। ঠিক আছে, 2 এর অ্যান্সারটা হচ্ছে 4 নাম্বার। আশা করি বুঝতে পারছেন। বাকিগুলো ভুল কেন? দ্যাট শার্ট হুইচ, কয়টা কনজাংশন হলো? 2টা। তো 2টা কনজাংশন হলে ওই সেন্টেন্সে ভার্ব লাগবে 3টা। কনজাংশনের তুলনায় ভার্বের পরিমাণ হতে হবে 1 বেশি। কনজাংশনের তুলনায় ভার্বের পরিমাণ হতে হবে 1
বেশি। তাহলে এখানে দ্যাট হুইচ এটা হলো ভুল, কারণ 3টা ভার্ব দরকার, কিন্তু এখানে 3টা নাই, একটা ভার্ব 2টা ভার্ব আছে। সো কনজাংশনের সাথে ভার্ব মিলে গেলেও হবে না, ভার্ব বেশি লাগবে, এই জন্য এটা ভুল। দা শার্ট, আবারও দ্যাট আছে, হুইচ আছে, 2টা ফাইনাইট ভার্ব, কিন্তু আমার ভার্ব সরি 2টা কনজাংশন, ভার্ব লাগতো 3টা, কিন্তু ভার্ব আছে এই একটা মাত্র 2টা, এটাও ভুল। হুইচ শার্ট হি বট, এখন দেখেন আবার হুইচ শার্ট হি বট ইজ ব্লু ইন কালার, এই সেন্টেন্সটাকে আমরা সঠিক বলতে পারতেছি না কেন? সি আর ডি এর মধ্যে পার্থক্য কি? দেখেন গবেষণা সারা যদি পড়াশোনা করেন, পরে আপনার এই পড়াশোনাগুলো কাজে লাগবে না, বা আপনি পরীক্ষার হলে কমন পড়লে উত্তর করতে পারবেন না, এই জন্য বুঝে বুঝে পড়তে হবে ভাই। হুইচ শার্ট হি বট ইজ ব্লু ইন কালার, হুইচ শার্ট হি বট, এখানে দেখেন হুইচ শার্ট হি বট ইজ ব্লু ইন কালার, এই জায়গাতে হুইচ শার্ট আপনি শুরুতে দিলেন, তো এইখানে হুইচ শার্টের পরে একটা ভার্ব লাগতো, সেই ভার্বটা নাই, পরপর 2টা সাবজেক্ট একসাথে আসে, শার্টও একটা সাবজেক্ট, হিও একটা সাবজেক্ট, এই জন্য 2টা সাবজেক্টকে পাশাপাশি ব্যবহার করা যাবে না, এই কারণে সি নাম্বার অপশনটাও আমরা ভুল বলছি। সো অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার। ওকে, কোশ্চেনটা সবাই বুঝতে পারছেন কিনা? ওকে, নেক্সট 3 নাম্বার, নিচের কোনটি শুদ্ধ সেন্টেন্স? শুদ্ধ। কারেকশন রিলেটেড কোশ্চেন, যদি আপনি প্রাইমারি নিবন্ধন পরীক্ষা দিতে চান, আসন্ন যে কোনো প্রাইমারি নিবন্ধনে যদি যুক্ত হতে চান, তাহলে আপনাকে অবশ্যই কারেকশন জানতে হবে। কারেকশন অধ্যায়টা থেকে প্রচুর সংখ্যক প্রশ্ন আসে, এবং আমাদের হাই ভোল্টেজের লাস্ট যে 10টা আছে, মানে আজকে 32 চলে, বাকি সবগুলোই প্রায় এই কঠিন টাইপের কোশ্চেন। কঠিন বলতে অত কঠিন না, মানে আপনাকে সময় দিলে পারবেন, কিন্তু অল্প সময়ের মধ্যে তালগোল পাকাবেন, এই টাইপের কোশ্চেন। মোহাম্মদ তরিকুল ইসলাম, ওকে নেক্সট, উত্তরটাই সরাসরি লিখেছেন। যারা কমেন্টে উত্তরগুলো ABCD না লিখে সরাসরি মূল বাক্যটাই লিখেন, বা উত্তরে যেটা লেখা থাকে ওটাই লিখেন, তাদের জন্য আপনার মনে হয় ক্লাসগুলো আরও বেশি পরিপূর্ণ হবে ব্রেইনে। বলছে নিচের কোন বাক্যটি শুদ্ধ? 3 নাম্বার, কোনটা শুদ্ধ? Many died by the accident. The examiner looked over my paper. He came today morning. I'm feeling unwell. I'm feeling unwell. তো many died by the accident, এটা ভুল। কেন ভুল? কারণ অ্যাক্সিডেন্টে মানুষজন কি নিজে নিজে মারা যায়? এইটা কারেকশন হিসাবে এটা প্যাসিভ সেন্টেন্স হওয়ার কথা ছিল, কিন্তু আছে অ্যাক্টিভে, এই জন্য ভুল। দ্য এক্সামিনার লুকড ওভার মাই পেপার, লুক ওভার মানে হলো পরীক্ষা করা। লুক ওভার মানে কি বলেন? লুক ওভার মানে হলো পরীক্ষা করা। তাহলে এক্সামিনার কি করলো? লুক ওভার মাই পেপার, আমার পরীক্ষার কাগজগুলো দেখলো, এইটা সঠিক। হি কেম টুডে মর্নিং, সে আজ সকালে আসছিল, এই সেন্টেন্সটা ভুল বলার কারণ হলো টুডের জায়গায় ব্যবহার করতে হবে দিস মর্নিং। আই এম ফিলিং আনওয়েল, এই ফিল ভার্বের কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না, কারণ এই ভার্ব অফ পারসেপশন বলতে যে ভার্বগুলো আছে, হ্যাঁ, ফিল করা, ওয়াচ করা, সি করা, হিয়ার করা, তার মানে আপনি এই যে পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে যে কাজগুলো ঘটে, এই কাজগুলো বোঝাতে যে ভার্বগুলো আছে, সেই ভার্বগুলোকে আমরা কখনো কন্টিনিউয়াস টেন্স করব না। কিন্তু আইএনজি যোগ করাটা ব্যাপার না, ব্যাপারটা কন্টিনিউয়াস টেন্সের সমস্যা। কন্টিনিউয়াস টেন্স কি? আপনি এগুলোর সামনে এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার এইসব ব্যবহার করতে পারবেন না। এগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে পারবেন না। এটাই বলতে চাচ্ছি যে কন্টিনিউয়াস টেন্স এইভাবে করা যাবে না। কিন্তু আপনি নর্মালি কোনো সেন্টেন্সের প্রয়োজনে এম ছাড়া সরাসরি ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে পারেন, সেটা অন্য কথা, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এই যে এম, ইজ, আর দিলে এটা টেন্স গঠন হয়ে যায়, আর এই কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যাবে না। সরাসরি আই ফিল আনওয়েল দিলেই বোঝাবে যে আমি অসুস্থতা অনুভব করছি। সো এই ভার্বগুলোর কন্টিনিউয়াস টেন্স হবে না। যেমন কি কি বললাম, আপনারা কয়েকটা লিখতে পারেন। সি, হিয়ার, ফিল, লাইক, স্মেল, ওয়াচ, এই সব ভার্বগুলোকে আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব না। মনে থাকবে? মনে থাকবে সবার? শেষ 3 নাম্বার। 4, আবারও বলেন কোন বাক্যটা শুদ্ধ? একটা কোশ্চেন থেকে অনেক কিছু শেখা যায়, আর ওই অধ্যায়টার নামই হচ্ছে আপনার এই কারেকশন অধ্যায় থেকে এরকম একটা কোশ্চেন থেকে অনেক কিছু শেখা যায়। সাদ্দাম, ইসরাত, হ্যাঁ ক্লাসটা শেয়ার করব আমরা, জানেন তো শেয়ারের ফলে আজকে কি
এই বইটা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তাড়াতাড়ি সর্বোচ্চ শেয়ার, সর্বোচ্চ কমেন্ট। কোন বাক্যটি শুদ্ধ? 4 নাম্বার, কোন বাক্যটি শুদ্ধ? honor and glory are his reward, either you or he is to blame, this is the same book which he lost, he has written no less than 4 letters. বলেন ইসরাত কি হবে এটা অ্যান্সার? ফারজানা একজন ট্যালেন্টেড স্টুডেন্ট, কিন্তু মাঝে মধ্যে একটু ভুল হয়ে যায়। আপনাকে প্র্যাকটিসের সাথে লেগে থাকতে হবে, আমার সাথে না, প্র্যাকটিসের সাথে লেগে থাকতে হবে। বলছে অনার অ্যান্ড গ্লোরি আর হিজ রিওয়ার্ড, অনার অ্যান্ড গ্লোরি আর হিজ রিওয়ার্ড, আইদার ইউ অর হি ইজ টু ব্লেম। এটার অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার। বাকিগুলো কেন ভুল সেটা আমাকে বের করতে হবে। অনার অ্যান্ড গ্লোরি, সম্মান ও মর্যাদা, এটা অ্যান্ড দ্বারা যুক্ত থাকায় এখানে আর ব্যবহার করা যাবে না, কারণ এটাকে সিঙ্গেল একটা পার্ট হিসাবে ধরা হচ্ছে। দুইটাই আনকাউন্টেবল সেন্স, একক অর্থে ধরা হচ্ছে। আইদার ইউ অর হি, এই ইউ আর হি এর মধ্যে আইদার ডট ডট অর এর ক্ষেত্রে আসল সাবজেক্ট কে? আসল সাবজেক্টটা হচ্ছে এই পরে হি, তাই না? তো এখানে এই হি এর পরে হি ইজ টু ব্লেম, তা আইদার হি অর, মানে এখানে বলছে যে কোনো একজনকে ব্লেম বা দোষ দেওয়া হবে। তো এই সেন্টেন্সটা ভুল কেন? এই সেন্টেন্সটা ভুল কেন? ভুল হচ্ছে, দেখেন এই যে ব্লেম শব্দটা, এই ব্লেম শব্দটাতে ভুল আছে, ব্লেমে ভুল। আপনি যখন বলতেছেন আইদার ইউ অর হি ইজ টু ব্লেম, তুমি অথবা সে, এই যে এখানে অর্থগত, এটা কোনো আসলে অর্থ আনা যাচ্ছে না এই সেন্টেন্সটাতে, অর্থগত একটা সমস্যা আছে এখানে, ঠিক আছে? যে তুমি অথবা সে ইজ টু ব্লেম, এম টু ইজ টু আর টু, মানে দোষ দেওয়া হয়। সেই সেন্টেন্সটার এখানে অর্থগত দিক থেকে আসলে ঠিক নাই। সি নাম্বারটা সঠিক কিভাবে? দিস ইজ দ্য সেম বুক হুইচ হি লস্ট, এখানে এক্স্যাক্টলি সঠিক, কারণ এখানে আপনি কোনো ভুল ধরার সুযোগ নাই। ডি নাম্বার, হি হ্যাজ রিটেন নো লেস দেন, হি হ্যাজ রিটেন নো লেস দেন 4 letters, এইখানে ভুল কোথায়? হি হ্যাজ রিটেন নো লেস দেন 4, হি হ্যাজ রিটেন নো লেস দেন 4 letters, এখানে এই যে নো লেস দেন মানে হচ্ছে কম না, 4টা লেটারের চেয়ে কম না, সে লিখেছে 4টা লেটারের চেয়ে কম না। এখন এই সেন্টেন্সটার মধ্যে ভুল কিভাবে ধরবো? আমাদেরকে এই নো শব্দটাকে আমরা নো লেস ডট ডট দেন হয়, হ্যাঁ, এই নো লেসের পরে আমাকে ব্যবহার করতে হবে অবশ্যই একটা নাউন। যেমন এখানে হতে পারে এরকম যে হি হ্যাজ রিটেন নো লেস 4 letters, বা আপনার এখানে হচ্ছে নো লেসের পরে আরেকটা নাউন আনতে হবে, হ্যাঁ, লেস শব্দ কম বোঝাতে, মোর থেকে লেস। আর এখানে আরেকটা পার্থক্য হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে, কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে নো লেস ডট ডট দেন বসে, মানে হচ্ছে নো লেস আর দেনের মাঝখানে অতিরিক্ত কিছু থাকতে হয়, সেটা নাই, দ্যাটস ওয়াই এটাকে আমরা ভুল বলতে পারি। 4 নাম্বারটা ওকে। নেক্সট 5, অবাক কাজ এর ইংরেজি কি? 5, ইফরান উদ্দিন, লামিয়া, অবাক কাজ, ছোট্ট একটা সেন্টেন্স, অবাক কাজ ইংলিশটা কি? অবাক কাজ এর ইংলিশ কি হবে? অবাক কাজের ইংরেজিটা কি? অ্যান্সারটা হচ্ছে দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ক, অবাক কাজ। বাকিগুলো হবে না, কেন হচ্ছে না? কারণ এটা আবার বলেন না হোয়াট ইজ টেন্স, এটা ইন্টারগেটিভ সেন্স করা আছে, কিন্তু এটা একটা নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স। অবাক কাজ, দ্য ওয়ান্ডার ওয়ার্ক, দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ক মানে অবাক কাজ, দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ক। এটা কিন্তু জাস্ট একটা ফ্রেজ,
মানে এইখানে কোনো সাবজেক্ট ভার্বের অস্তিত্ব সরাসরি খোঁজার প্রয়োজন নাই। 5 এর অ্যান্সারটা এ নাম্বার। 6 হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ কি হবে বলেন? মোট 20টা কোশ্চেন আলোচনা হবে, আলোচনা চলছে হাই ভোল্টেজ মডেল 32। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ মানে হলো সে দিন এনে দিন খায়। এটা একদম সহজ, আপনারা পারবেন। ডি নাম্বারটা অ্যান্সার। 7 নাম্বার আই ক্যান নট স্পেয়ার অ্যান ইনস্ট্যান্ট বাক্যটির অনুবাদ কি? আই ক্যান নট স্পেয়ার অ্যান ইনস্ট্যান্ট, আই ক্যান নট স্পেয়ার অ্যান ইনস্ট্যান্ট, আই ক্যান নট স্পেয়ার অ্যান ইনস্ট্যান্ট। আমার তিল মাত্র সময় নাই, এটা অ্যান্সার হচ্ছে আমার তিল মাত্র সময় নাই, মানে আমার একটিও সময় নেই। এই তিল মাত্র মানে কি? একেবারে ক্ষণিক বা সামান্যতম এইরকম অর্থে ব্যবহার করা হয়। আমার তিল মাত্র বা সামান্যতম সময় নাই। 7 এর অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার। আই ক্যান নট স্পেয়ার অ্যান ইনস্ট্যান্ট, স্পেয়ার অ্যান ইনস্ট্যান্ট মানে ক্ষণিক সময় বা তিল মাত্র বা একটু বা সামান্যতম সময়। আচ্ছা, বাকিগুলোর অর্থটা একটু দেখে নিন, কারণ পরীক্ষার হলে এগুলো আপনাকে কনফিউজ করবে। আমার এক তিল সময় ছিল না, ছিল না বোঝাচ্ছে না, বরং এখানে ক্যান নট শব্দটা নর্মালি একটা সেন্টেন্সকে প্রেজেন্ট টেন্সের ধারণা দিয়ে থাকে। তারপরে আমার মুহূর্তেও সার নেই, আমি এক মুহূর্ত ব্যয় করতে পারি না। এখানে ব্যয় করার কথা স্পেয়ার যদি মনে করেন সেটা একভাবে ভাবতে পারেন, কিন্তু এই ভাবনাটা সঠিক হবে না। আমি এক মুহূর্ত ব্যয় করতে পারি না, আই ক্যান নট স্পেয়ার অ্যাট ইনস্ট্যান্ট, এটা সরাসরি অক্ষর অনুবাদ হয়ে যায়, কিন্তু আমার এটা অক্ষর অনুবাদ না, বরং একটু ভাবানুবাদ আছে। আমার তিলমাত্র সময় নেই বা একটুও সময় নেই। ওকে। 8 নাম্বার দ্য ইডিয়ম পুট আপ উইথ, এটা পারবে নাকি? অবশ্যই পারবে। দ্রুত ক্লাসটা শেয়ার করতে হবে। সর্বোচ্চ পরিমাণ ক্লাসে কমেন্ট এবং অংশগ্রহণ থাকলে আজকের জন্য 2023 সালের সেপ্টেম্বর সংস্করণ এক্সপার্ট ইংলিশ বই পাবেন ফ্রি, শুধু কুরিয়ার চার্জটা দিতে হবে। 8 নাম্বার দ্য ইডিয়ম পুট আপ উইথ, পুট আপ উইথ মানে কি? পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা, পুট আপ উইথ মানে সহ্য করা। এটার অ্যান্সার টলারেট, না পারার কিচ্ছু নাই, একদম সহজ। 9 নাম্বার, 9 নাম্বার বলেন। 9 নাম্বার বলতে হবে কোশ্চেন নাম্বার 9। সাদ্দাম, তানিয়া, ইসরাত অনেকে অ্যান্সার করেছেন। নেক্সট, ওয়েন দ্য ওয়ার ব্রক মাই ফাদার জয়েন্ট দ্য আর্মি। এখানে এই যে ব্রেক শব্দ থেকে আসছে ব্রক, এই ব্রেক থেকে আসা ব্রক, ব্রেক, ব্রেক শব্দের সাথে গ্রুপ ভার্বের ইউজেস আছে, ব্রেক শব্দের সাথে গ্রুপ ভার্বের ব্যবহার আছে। সো গ্রুপ ভার্বের নিয়ম অনুযায়ী বা গ্রুপ ভার্ব অনেকগুলো আছে। ব্রেক আউট কথাটার মানে হলো ছড়িয়ে পড়া, ব্রেক আউট মানে হলো ছড়িয়ে পড়া। ছড়িয়ে পড়া এটা আরেকটা অর্থ আছে, সেটা হলো শুরু হওয়া। ছড়িয়ে পড়া এটার আরেকটা অর্থ হচ্ছে শুরু হওয়া। সেটা অ্যান্সার হবে ব্রেক আউট, ব্রেক আউট। When the war broke out, my father joined the army, joined the army. So অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার। 9 এর অ্যান্সার সি। ওকে। ও ব্রেক থ্রো মানে ভেঙে প্রবেশ করা, ব্রেক ইন মানে কথার মধ্যে হঠাৎ প্রবেশ করা, আর ব্রেক অ্যাওয়ে মানে হচ্ছে ভেঙে বেরিয়ে আসা। হ্যাঁ, সবগুলোই কিন্তু গ্রুপ ভার্ব। এই ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব নিয়ে আমাদের ইউটিউবে কিন্তু সবগুলো ক্লাস আপলোড হয়ে গেছে। সো গ্রুপ ভার্ব মনে রাখার কৌশল নিয়ে আপনারা ওই ক্লাসগুলো দেখে ফেলবেন সবাই, রেকর্ড ক্লাস হিসাবে। অ্যাঙ্গার মে বি কম্পেয়ার ড্যাশ ফায়ার, তুলনা করছে কার মধ্যে? কার? অ্যাঙ্গারের সাথে ফায়ারের। তো রাগ আর আগুন দুইটা কিন্তু দুই জিনিস। সো দুইটা দুই জিনিস, সমজাতীয় না। সো দুইটা বিষম জিনিস বা আলাদা জিনিসের মধ্যে তুলনা করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে কম্পেয়ার টু, কম্পেয়ার টু। তো 14 এর অ্যান্সারটা হবে এই বি নাম্বার, কম্পেয়ার টু। তার মানে হচ্ছে আগুনকে তুলনা করা যেতে পারে কার সাথে? ফায়ারের সাথে। বা রাগকে তুলনা করা যেতে পারে আগুনের সাথে। নেক্সট, 11, 12, 11 এবং 12। সাদ্দাম, তানিয়া, ইসরাত সবাই উত্তর করছেন দ্রুত। 11, 12।
চলছে হাই ভোল্টেজ মডেল 32 32তম হাই ভোল্টেজ মডেল আলোচনা চলছে। 11 নম্বর বলছে দ্য স্কুল কনসিস্টের সাথে গঠিত হওয়া অর্থে একটা, আর হচ্ছে অন্তর্নিহিত থাকা অর্থে আরেকটা, দুইটা মিনিং আছে। কনসিস্টের সাথে আপনি যদি গঠন হওয়া বোঝান তাহলে দিবেন ইন, আর সরি অফ, আর ইন দিবেন হচ্ছে অন্তর্ভুক্ত থাকা অর্থে, অন্তর্ভুক্ত থাকা। যেমন কেউ যদি বলে এখানে যদি এরকম থাকতো যে কনসিস্ট ড্যাশ হ্যাপিনেস, হ্যাপিনেস থাকলে আমরা এখানে দেখতাম হচ্ছে কনসিস্ট ইন অন্তর্ভুক্ত হওয়া, তার মানে দ্য স্কুল কনসিস্ট ইন 5 ক্লাসেস, সরি কনসিস্ট ইন হ্যাপিনেস। আর যখনই 5টা ক্লাস দিয়ে গঠিত স্কুলটা তখন হবে অফ। তার মানে 11-র অ্যান্সারটা হবে এখানে বি নাম্বার। তো মনে রাখবেন, আমরা বলছি কনসিস্টের সাথে দুইটা জিনিস হয়, মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। কনসিস্ট ইন আর এটা হলো কনসিস্ট অফ। অফ দিলে হচ্ছে কোনো কিছু গঠন বোঝাবে, আর ইন দিলে বোঝাবে অন্তর্ভুক্ত থাকা। যেমন যদি বলা হয় সুখ হচ্ছে মনের মধ্যে অন্তর্নিহিত, কনসিস্ট ইন মাইন্ড, ঠিক আছে, এরকম। আশা করি এই দুইটা মনে থাকবে। 12 কোনটি শুদ্ধ বানান? আচ্ছা, শুদ্ধ বানান এখানে সিলিং বানানটা এটা আপনারা করেন, যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ যেটা প্রতিনিয়ত আমরা ব্যবহার করি। সিলিং মানে মাথার উপরে যে ফ্যান থাকে, ধরেন সিলিং ফ্যান, যে ফ্যানগুলো ছাদে উপর থেকে নিচের দিকে লাগানো থাকে, সো সিলিং ফ্যান। এখানে সেই সিলিং বানানটা কি হবে? সিলিং, সিলিং। আমি এখানে একটু মনে করার জন্য একটা টিপস দেব। টিপসটা হচ্ছে দেখেন, এখানে ILL আবার আই, আর এইখানে হচ্ছে ILI, এখানে একটা এলআই, এখানে একটা এলআই। এখন আপনাদেরকে এইখান থেকে যদি বের করতে বলি, আপনি একটা ক্লু বের করতে পারবেন, সেটা হচ্ছে CEILING, সিলিং। তো এই যে ILI, তা আমাকে মনে রাখতে হবে এখানকার সূত্রটা হচ্ছে সিলিং বানানে ILI, সিলিং বানানে কি ILI। আর বাকি এইটুকু মনে থাকবে আপনাদের, CE তো সব জায়গাতেই থাকবে মোটামুটি, CEI সব জায়গায় থাকবে, এটা তো পারার কথা। তো 12-র অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার, 12-র অ্যান্সার ডি, CEILING, সিলিং। নেক্সট 13 কোনটি শুদ্ধ বানান? 13 নাম্বার কোনটি শুদ্ধ বানান? দৃষ্টান্তমূলক বা উদাহরণস্বরূপ বোঝাতে। আরেকটা কারেকশন থেকে দিচ্ছি। চলছে হাই ভোল্টেজ মডেল 32। আজকের আলোচনায় আপনাদের জন্য থাকবে এক্সপার্ট ইংলিশ বই গিফট, মনির সুজন, মেহেদি হাসান শাওন। 13 নাম্বারটা কোনটি শুদ্ধ বানান? আচ্ছা, এটার 13 নাম্বারটা আমাদের প্রচুর সংখ্যক পরীক্ষায় লাগে এবং আসছে। এক্সাম্পলারি, 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 EXEM, এক্সাম PLARY, এক্সাম্পলারি, এক্সাম্পলারি। এইটা সমস্যা হলো এক্সাম নাকি এক্সাম, এই জায়গাটাতে আমাদের প্রথমত দৃষ্টিকোণ দিতে হবে। এক্সাম নাকি এক্সাম? আচ্ছা, মনে হতে পারে এক্সাম্পল এরকম, কিন্তু এখানে এই এক্সাম আর এই এক্সাম বানানে চেঞ্জ আছে। ক্লিয়ার? 13 নাম্বারটা বলেন, ধরতে পারছেন কিনা? মানে আপনার পার্থক্যটা আগে বুঝতে হবে। স্পেলিং লেখার সময় স্পেলিং পড়তে হবে লিখে লিখে, না লিখে স্পেলিং পড়লে ওই স্কেলে স্পেলিং মনে থাকবে না, মনে থাকবে না। এই যে নয়ন দাস বলছেন 13 সি নাম্বার, একজন বলছেন 13 ক নাম্বার, অথচ অনেকেরই কিন্তু শব্দটা ভুল হয়ে যাচ্ছে।
এটা অ্যান্সার হচ্ছে 13 এর অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, ডি। এক্সাম্পলারি, এক্সাম EXEM এক্সাম, আর বাকিটুক হচ্ছে প্লারি, এক্সাম্পলারি EXEMPLARY। বুঝছেন সবাই? কোথায় আমাদের ভুল হতে পারে সেই জিনিসগুলো আমাদের আগে থেকেই একেবারে লিখে লিখে পড়তে হবে, না লিখে পড়লে এগুলো পরীক্ষার হলে মনে থাকবে না, ভুল করবেন নিঃসন্দেহে। নেক্সট 14, দ্য ওয়ার্ড অমনিভোরাস। এটা আসছে কোন বিসিএস এ দেখেন তো, 37তম বিসিএস আসা প্রশ্ন। অমনিভোরাস মানে কি? অমনিভোরাস, অমনি মানে সর্ব, অমনি মানে সর্ব, আর ভোরাস মানে হলো খাদক। অমনি মানে সর্ব আর ভোরাস মানে খাদক, সর্বখাদক। অ্যান্সার হবে এ নাম্বার। ইটিং অল টাইপস অফ ফুডস মানে যে সব ধরনের খাবার খায় তাকে বলা হয় অমনিভোরাস, যে সব ধরনের খাবার খায় তাকে বলা হয় অমনিভোরাস। নেক্সট, এটা সাবস্টিটিউশন থেকে একটা অধ্যায় প্রশ্ন দিয়েছি। 15, ডোন্ট ওয়ারি ইংলিশ গ্রামার ইজ নট ড্যান্স টু আন্ডারস্ট্যান্ড। ডোন্ট ওয়ারি ইংলিশ গ্রামার ইজ নট টু আন্ডারস্ট্যান্ড, কি হবে 15 নাম্বারটা? 15, ইংলিশ গ্রামার ইজ নট ড্যান্স টু আন্ডারস্ট্যান্ড, এটা পারার কথা। এই যে 2 + V1 আছে, তার মানে আমার এই সেন্টেন্সে লাগবে 2 ... মানে 2 + অ্যাডজেক্টিভ, মানে অ্যান্সার হচ্ছে বি নাম্বার, বি নাম্বার। টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, ইংলিশ এত কঠিন না যে তুমি বুঝতে পারবে না। 15 অ্যান্সার হচ্ছে বি নাম্বার। 16, ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার ফুড হ্যাবিটস। এটা আসছে শিক্ষক নিবন্ধন 2014। রুলসটা হচ্ছে ইট ইজ হাই টাইম, এই ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে প্লাস V2 বসে, মানে পাস্ট টেন্স বসাতে হয়। ইট ইজ হাই টাইম, তারপরে সাবজেক্ট প্লাস V2 বা ভার্বের পাস্ট ফর্ম বসে, ভার্বের পাস্ট ফর্ম বসে। সো এখানে ভার্বের পাস্ট ফর্ম কোনটা অ্যান্সার হবে? ভার্বের পাস্ট ফর্ম মানে হলো চেঞ্জড। 16 এর অ্যান্সার সি। চলছে হাই ভোল্টেজ মডেল 32 এর আলোচনা, আর মাত্র 4টা কোশ্চেন আছে। 17, দ্য ড্যাশবোর্ড হ্যাজ ডিলেটেড এ নাম্বার অফ সিনস। দ্য ড্যাশবোর্ড হ্যাজ ডিলেটেড এ নাম্বার অফ সিনস, সো এটা কোন স্যার অ্যান্সার হবে? 17 নাম্বার। 17 আনসার হচ্ছে সেন্সর, CENSOR, সেন্সর, CENSOR, সেন্সর। এখানে এই সেন্সর বোর্ড বোঝানো হচ্ছে যে যখন সিনেমাগুলো তৈরি হয়, তো সিনেমার সকল পার্ট কিন্তু থাকে না। বাংলাদেশের যে চলচ্চিত্র, এই চলচ্চিত্র জগৎ পরিচালনা করার জন্য যে বোর্ড, সেন্সর বোর্ড, তারা সিনেমার বিশেষ কিছু অংশ যদি মনে করে যে এইটা দেশের কোনো বিষয়ে বা সামাজিক কোনো বিষয়ে সাংঘর্ষিক, তখন ওই অংশটা তারা আর সিনেমার মধ্যে রাখবে না, সেটা কাট করে দেবে। তো এটাই বলতেছে এই বোর্ডের নাম হলো সেন্সর, CENSOR, CENSOR, সেন্সর বোর্ড। দ্য সেন্সর বোর্ড হ্যাজ ডিলেটেড এ নাম্বার অফ সিনস। এই সিন মানে হচ্ছে সিনেমার যে শুটিংয়ের ছোট ছোট খণ্ড, সিন। ওকে, নেক্সট 18, কোন বাক্যটি শুদ্ধ? 18, কোন বাক্যটি শুদ্ধ? মেহেদি হাসান শাওন, নয়ন দাস, ইসরাত অ্যান্সার করছেন সবাই। 18 বলেন কোনটি শুদ্ধ? 18 নম্বর, কোনটি শুদ্ধ? 18, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। 18 নম্বর, কোন বাক্যটি শুদ্ধ? হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট মাদার্স। এই দেখেন, এই সেন্টেন্সটাই ঠিক আছে, দ্যাট এভার লিভড, এই সেন্টেন্সটাই ঠিক আছে, বাকিগুলো ভুল। কেন ভুল দেখি? ওয়াল ফেইল্ড এক্সেপ্ট
এক্সেপ্ট একটা প্রিপোজিশন, এক্সেপ্ট কি বলেন, প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে হয় অবজেক্টিভ প্রোনাউন। তো এখানে হি হওয়া উচিত হয় নাই, এখানে হিম হইতো। সি নাম্বার বলছে দ্যাট ইজ এ ম্যাটার বিটুইন ইউ অ্যান্ড আই। এই যে বিটুইন একটা প্রিপোজিশন, এরপরে অবজেক্টিভ প্রোনাউন হয়, সো এখানে আই না হয়ে মি হওয়া উচিত ছিল। ইট ইজ নট আস, এই যে ইজ একটা বিভার, আর বিভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউন হয় না, এখানে হতে পারতো সাবজেক্টিভ প্রোনাউন, দ্যাট মিন্স উই। ইট ইজ নট উই বা ইট ইজ উই হু আর টু ব্লেম। ওকে, 18 অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার। নেক্সট 19 নাম্বার, মোট 20টা কোশ্চেন আলোচনা হবে, এবার 19 বলেন। চলে আসছি আমাদের আজকের হাই ভোল্টেজ মডেল 32 এর আলোচনার প্রায় শেষ পর্যায়ে। কোনটি শুদ্ধ বাক্য? আই এম নট ব্যাড উইথ টেনিস, হি হ্যাজ অ্যাসিউড মি অফ সেফটি, হি পার্টেড উইথ হিজ ফ্রেন্ডস টু টিয়ার্স, দ্য রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি। রুনা লাইলা আছেন, সাগরিকা আছেন। হ্যাঁ, বলছে কোনটি শুদ্ধ বাক্য? আই এম নট ব্যাড উইথ টেনিস। এই যে ব্যাড, ব্যাডের সাথে উইথ হবে না, এটা হবে অ্যাট। মনে রাখবেন, ব্যাডের সাথে কোনো কিছু সম্পর্কে দক্ষ বা অদক্ষ বোঝাতে গুড অ্যাট, ব্যাড অ্যাট বসে। হি হ্যাজ অ্যাসিউড মি অফ সেফটি, এটা সঠিক। মনে রাখতে হবে অ্যাসিউডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে। হি পার্টেড উইথ হিজ ফ্রেন্ডস টু টিয়ার। আচ্ছা, এইখানে অ্যান্সার হবে হি পার্টেড টু হিজ ফ্রেন্ডস, এইখানে উল্টে গেছে, এটা হবে টু হিজ ফ্রেন্ডস, আর এই জায়গা হবে উইথ টিয়ার্স, কান্নার সাথে তার বন্ধুদের কাছ থেকে সে বিদায় নিল। দ্য রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, এখানে ইজ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ দ্য রিচ হচ্ছে এখানে প্লুরাল, বাংলাটা হচ্ছে ধনীরা, ধনীরা, আর এই জন্য এখানে ইজ হয়ে যাবে আর, ইজ হয়ে যাবে আর, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ওকে, 19 অ্যান্সার ডি নাম্বার। নেক্সট 20, কোনটি শুদ্ধ বাক্য? 20 নাম্বার, কোনটা শুদ্ধ বাক্য? No news are good news, everything hinges for what happens next. I have no aptitude to music, I concur with you on your decisions. এখানে 20 নম্বর অ্যান্সার কোনটা হবে? আজকের আলোচনার শেষ প্রশ্ন, এরপরে একটা বোনাস কোশ্চেন থাকবে। এই সকল কোশ্চেনগুলো আপনাদের জন্য এক্সপার্ট ইংলিশ থেকে নেওয়া হয়েছে। যদি আপনারা যে কোনো পরীক্ষার জন্য সর্বোচ্চ পরিমাণের প্রশ্ন কমন পেতে চান, তাহলে এই এক্সপার্ট ইংলিশ বইটা পড়তে হবে, সাথে রাখতে হবে। কোনটি শুদ্ধ বাক্য? নো নিউজ, এখানে আর হবে না, এখানে হতো ইজ। এভরিথিং হিন্স, এখানে ফর হবে না, এটা হবে আপন। আই হ্যাভ নো অ্যাপটিটিউড টু হবে না, এটা হতো ফর। আই কনকার উইথ অন ইয়োর ডিসিশন, এইটাই হচ্ছে একমাত্র সঠিক। কনকারের সাথে উইথ বসে, সামবডি, আর অন বসে সামথিং। সামবডি, সামথিং। সো 20 এর অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার। তানিয়া, রুনা লাইলা, আজকের আলোচনায় চলে যাচ্ছে শেষ প্রশ্নে। এই যে 21 নাম্বারটা একটা বোনাস কোশ্চেন, এই কোশ্চেনটা আশা করি সবাই পারবেন এবং অ্যান্সার করবেন। সো এর মাধ্যমে আমাদের হাই ভোল্টেজ মডেল 32 এর আলোচনা শেষ হচ্ছে। 32, এই হাই ভোল্টেজ মডেলের পরে আমাদের মোট আরও 8টা মডেল আছে। 40টা হাই ভোল্টেজ যদি কেউ জীবনে কভার করতে পারে, তার জন্য যে কোনো পরীক্ষায় 60% কোশ্চেন কমনের গ্যারান্টি। কারণ হলো এগুলো সেই টাইপের কোশ্চেন। হ্যাঁ, তবে ওই এনএসআইয়ের এডি বাদে, এনএসআইয়ের এডিতে কমন পড়বে না, ওইগুলোর চিন্তা বাদ দেন, সব পরীক্ষায় কমন থাকে না। 11 থেকে 20 গ্রেড কমন থাকে, বিসিএসেও অতটা কমন থাকে না। সো 21 অ্যান্সারটা হচ্ছে ইনসিস্টের সাথে আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে সারা জীবনই অন বসে। ইনসিস্ট অন, আই ইনসিস্ট অন ইয়োর গোয়িং দেয়ার। সো 21 অ্যান্সার এ নাম্বার, আই ইনসিস্ট অন ইয়োর গোয়িং দেয়ার। 21 অ্যান্সার এ নাম্বার। ওকে, সো সব মিলিয়ে ভালো থাকেন। পুরো ক্লাসটা যারা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পুরো ক্লাসে আজকে ইনশাল্লাহ আপনাদের মধ্যে থেকে কে বিজয়ী হচ্ছে এই 2023 সালের এক্সপার্ট ইংলিশ বইটা, সেটা আমি বিজয়ী ঘোষণা করে দেবো আপনাদেরকে ইনশাল্লাহ আগামী ক্লাসে এই বইটা। আর ঘোষণা পাবেন এবং কালকে ঘোষণা পাবেন, এবং তার সাথে মেসেঞ্জারে যোগাযোগ হবে। সো ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।